রাফিনহা কি সত্যিই ব্রাজিলের দুর্বলতা নাকি আমরা ভুল মানুষকে দোষ দিচ্ছি? মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকদের টেবিল সবখানেই চলছে তীব্র সমালোচনা। আর সেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহা দিয়াজ এবং ইগর থিয়াগো। কিন্তু প্রশ্ন হল, সত্যি কি এই দুই খেলোয়াড়ই ব্রাজিলের সমস্যার মূল কারণ, নাকি দৃশ্যমান ব্যর্থতার আড়ালে লুকিয়ে আছে আরও বড় বাস্তবতা? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, বাস্তবতা দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব ব্রাজিলের এই হতাশাজনক পারফরম্যান্স, রাফিনহার সংগ্রাম, ইগর থিয়াগোর ব্যর্থতা এবং কার্লো আনচেলত্তির সামনে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো গল্পটা জানার পর হয়তো আপনার দৃষ্টিভঙ্গিও বদলে যেতে পারে। মরক্কোর বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরে বেড়াচ্ছে সেটি হল, বার্সেলোনার সেই দুর্দান্ত রাফিনহা কোথায়? যে রাফিনহাকে ছাড়া বার্সেলোনার আক্রমণ ভাগ কল্পনা করা কঠিন, যে খেলোয়াড় ম্যাচের গতি বদলে দিতে পারেন মুহূর্তের মধ্যে, সেই রাফিনহাকে ব্রাজিল জাতীয় দলে কেন দেখা যাচ্ছে না? সহজ উত্তর হল না, আমরা এখনও সেই রাফিনহাকে দেখতে পাচ্ছি না। কিন্তু এর মানে এই নয় যে তিনি হঠাৎ করেই খারাপ খেলোয়াড় হয়ে গেছেন বা নিজের সামর্থ্য হারিয়ে ফেলেছেন। বাস্তবতা একটু গভীরে। অনেকেই বলছেন ইনজুরি থেকে ফেরার পর রাফিনহা এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি। এই যুক্তির কিছু ভিত্তি অবশ্যই আছে, কিন্তু শুধুমাত্র অফ ফর্ম দিয়ে পুরো বিষয়টা ব্যাখ্যা করা যায় না। কারণ ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবল এক জিনিস নয়। বার্সেলোনায় যে রাফিনহাকে আমরা দেখি, সেই রাফিনহা তৈরি হতে বছরের পর বছর সময় লেগেছে। তার কেরিয়ারের শুরুটা ছিল লিডস ইউনাইটেডে। তখন তিনি মূলত রাইট উইং বা রাইট ফরওয়ার্ড হিসেবে খেলতেন। পরে বার্সেলোনায় যোগ দিয়েও একই ভূমিকায় খেলতে শুরু করেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলে যায়। লামিন ইয়ামালের উত্থান বার্সেলোনার ডান প্রান্তকে প্রায় স্থায়ীভাবে তার দখলে নিয়ে নেয়। ফলে রাফিনহাকে নিজের স্বাভাবিক পজিশন ছেড়ে বাম দিকে সরে যেতে হয়। এখানেই শেষ নয়, শুধু পজিশন বদল করলেই তো হয় না, নতুন ভূমিকায় নিজেকে মানিয়ে নিতে হয়। রাফিনহা সেটাই করেছেন। হানসি ফ্লিকের সিস্টেমে তিনি শুধু একজন উইঙ্গার নন, বরং প্রেসিং মেশিনে পরিণত হয়েছেন। সামনে থেকে চাপ সৃষ্টি করা, প্রতিপক্ষের বিল্ড আপ নষ্ট করা, ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণ করে তোলা, সবকিছুতেই নিজেকে মানিয়ে নিয়েছেন। ফলে ধীরে ধীরে তিনি বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন। কিন্তু সমস্যা শুরু হয় যখন তিনি ব্রাজিল দলে ফেরেন। কারণ এখানে বাম প্রান্তে আগে থেকেই রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। আর বর্তমান ব্রাজিল দলটা যেভাবে গড়ে উঠেছে, সেখানে ভিনিসিয়াসই মূল কেন্দ্রবিন্দু। কার্লো আনচেলত্তি খুব ভালো করেই জানেন কিভাবে ভিনিসিয়াসকে ব্যবহার করতে হয়। ফলে রাফিনহার জন্য আবারও নিজের স্বাভাবিক ভূমিকা থেকে সরে আসা ছাড়া উপায় থাকে না। অর্থাৎ ক্লাবে একবার স্যাক্রিফাইস, জাতীয় দলে এসে আরেকবার স্যাক্রিফাইস। একজন খেলোয়াড়ের জন্য এটি মোটেও সহজ পরিস্থিতি নয়। তবে এটাও সত্য যে বিশ্বকাপের মতো মঞ্চে সময় খুব সীমিত। এখানে মাসের পর মাস অপেক্ষা করে কাউকে ছন্দে ফেরার সুযোগ দেওয়া যায় না। একটি ম্যাচ হয়তো সুযোগ দিতে পারে, কিন্তু সেই ম্যাচ যখন ড্র হয়ে যায় তখন চাপ আরও বেড়ে যায়। এখন ব্রাজিল এমন অবস্থায় পৌঁছে গেছে যেখানে ভুলের সুযোগ খুব কম, জিততেই হবে, নইলে পথ আরও কঠিন হয়ে উঠবে। রাফিনহার পারফরম্যান্স বোঝার জন্য আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। অনেকেই প্রশ্ন করছেন, বার্সেলোনায় যেসব ওয়ান টাচ কম্বিনেশন, দ্রুত ফিনিশিং এবং নিখুঁত সিদ্ধান্ত নেওয়া আমরা দেখি, সেগুলো ব্রাজিলে দেখা যাচ্ছে না কেন? এর উত্তর লুকিয়ে আছে দলীয় কাঠামোতে। বার্সেলোনায় রাফিনহার পাশে থাকে পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং, ফার্মিন লোপেজ, লামিন ইয়ামালের মতো খেলোয়াড়। সবাই একই সিস্টেমে, একই ছন্দে, একই পরিকল্পনায় খেলেন। প্রেসিং শুরু হলে পুরো দল একসঙ্গে অংশ নেয়। মিডফিল্ড উঠে আসে, পাসিং লেন বন্ধ করে দেয়, ফুলব্যাকরা অতিরিক্ত সমর্থন দেয়। ফলে রাফিনহার কাজ